পঙ্কজ দ্য ফিয়ারলেস ভয়েসে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী। দেখুন, পালা বদল মাত্র কতদিন হয়েছে? 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আজকে 23। তো এই যে 10-15 দিনের যে সরকার এবং 19 দিনের যে নতুন সরকার, যে মন্ত্রিসভা গঠন হয়েছে হয়তো 14 দিন, তাও সম্পূর্ণ মন্ত্রিসভা না, কিন্তু তাদের যে অ্যাকশনে মোড, তাদের যে স্পিডে তারা অ্যাকশন করছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ কবে লাস্ট দেখেছে বলতে পারবো না। তো এরকম একটা পালা বদলের মধ্যে যে কতগুলো কাণ্ড কারখানা চলছে, মানুষ, ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের যে কথাবার্তাগুলো আমাদের সামনে আসছে, সেটা নিয়ে আমাদের ব্যক্তিগত এই যে রোজমারাকার জিন্দেগি, তার মধ্যে একটা এন্টারটেনমেন্ট তো ভ্যালু আছেই, কিন্তু তার থেকেও বড় কথা যে ওয়ার্ডে ওয়ার্ডে যেরকম মানুষজনকে ধরপাকড় করা হচ্ছে, এই ধরুন বিধাননগর পুরসভাই বলুন, দক্ষিণ দমদম পুরসভা বলুন, সেই 21-এর ভোট পরবর্তী সন্ত্রাসের বদলা। তো এই ধরপাকড় গুলো দেখে মনে হচ্ছে যে এরা কি সারা জীবন জেলে থাকবে? মোটেই না, এরা কিন্তু সবাই বেলে বেরোবে, যারা ধরছে তারাও জানে। কিন্তু এই যে ধরার পরে এই ধরনের বাঘ, যারা স্বঘোষিত বাঘ হয়ে গেছিল পাড়ায় পাড়ায়, তাদেরও যে ধরে আনা যায়, পুলিশ আমাদের সামনে দিয়ে তাদের ধরে নিয়ে যায়, তাদের জনতা তাদের উদ্দেশ্যে নানান রকম উক্তি করে, যারা এতদিন দাদাগিরি করে বেরিয়েছে। এইটাই হচ্ছে নতুন সরকার দেখিয়ে দিচ্ছে করে, যারা জনতার একটা ম্যান্ডেট নিয়ে এসছে, এটা পাবলিক জানে। এই যে সিনেমা পাড়ার টালিগঞ্জের একজন পরমব্রত বাবু, তিনি বলেছেন যে দাঁতে দাঁত চেপে তিনি ছিলেন এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি একদম মানে বিপ্লব করতে পারেননি, বরং যারা শাসনে ছিলেন তাদের সঙ্গে ভালো মতন সহাবস্থানে ছিলেন। এইরকম নানান রকম কথা বলছেন। আর একজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই যে খুব ব্লু আইড বয় ছিলেন বুদ্ধবাবু, সেখান থেকে সোজাসুজি গেছিলেন বাম আমলে রাজ্যসভায়, সেখান থেকে পাল্টি খেলেন তৃণমূল আমলেও আবার রাজ্যসভায়, এবং তারপরে নানান রকম বড় বড় পোস্টের পর এবারে নির্বাচিত বিধায়ক হয়েও কিন্তু তিনি বিপ্লব করে বেড়াচ্ছেন। তো সেই যে এই নানান রকম ব্রতবাবুরা যে কথাগুলো বলছেন, তার পিছনে বিটুইন দ্য লাইন কিছু কি আমরা বুঝতে পারছি না? আমরা কি এতই বোকা? সবই বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও এই রঙ্গগুলো দেখতে আমাদের ভালো লাগছে। যেমন ধরুন জাহাঙ্গীর, ওই যে পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু কি সুন্দর ভোটের আগের দিন উনি ডিক্লেয়ার করলেন যে উনি সরে যাচ্ছেন ভোটের ময়দান থেকে। এতদিন আমাদের জানা ছিল যে অন্য দলের নির্বাচিত মানে জয়ী এমএলএ তারা কিন্তু উন্নয়ন দেখে তৃণমূলের, মানে ধরুন এমএলএ সিপিএম, এমএলএ কংগ্রেস, এমএলএ বিজেপি, তারা কিন্তু ভোটের পর জিতে উন্নয়ন দেখে তৃণমূলে জয়েন করেছিল। এবার কিন্তু উল্টো, ভোটের আগের দিন বলছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এত ফলতার জন্য উনি ঘোষণা করছেন এই করে দেবেন সেই করে দেবেন, তাই জন্য উনি ভোটের ময়দান থেকে সরে গেলেন। এটাও কিন্তু কম পাওনা না। তো এখন বিশ্ব দিবস নানান রকম, সেটাও কিন্তু এসে যাচ্ছে। এই আমাদের ভোট মিটে যাওয়া একটা পালা বদলের পর পশ্চিমবঙ্গের যে সামাজিক একটা যে অবস্থান মানুষজনের, রাজনৈতিক সামাজিক, সেখানে আজকে যেমন কুণাল ঘোষ বিশ্ব কচ্ছপ দিবসে পালন করা নিয়ে তার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, পলিটিক্যাল বার্তা, যে এই মুহূর্তে সম্ভবত তৃণমূলীদের এই কচ্ছপের থেকে অনেক কিছু শেখার আছে। কচ্ছপ যেরকম তার আয়ু অনেক দিন নিয়ে, তার কি বলবো, তার যে বয়োজ্যেষ্ঠ ব্যাপারটা, সেই যে একটা সিনিয়রিটির ব্যাপার থাকে, প্রজাতি যে সমস্ত জীব আমরা বেঁচে আছি পৃথিবীতে, তার মধ্যে তো কচ্ছপ বেশি দিন বাঁচে। তো সেইখান থেকে আমরা সবাই জেনে গেছি যে তার মধ্যে থেকে একটা সিম্বলিক বার্তা কুণাল ঘোষ দিতে চেয়েছেন। যেমন 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসের পর একটা টুইট করেছিলেন সেই ব্রতবাবু, টালিগঞ্জের পরম টুইট, সেই বিশ্ব অগ্রণী দিবস, এবং সেখানে আবার উত্তরে জাস্ট দুটি কথা হোক হোক বলে আজকেই কিন্তু গড়িয়াহাট থানায় আরেকজন অভিনেত্রীকে হাজিরা দিতে হয়েছে। তো এই যে নানান রকম বিশ্ব দিবস আমরা পালন করি, সেটাও কিন্তু এসে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পালা বদলের সামাজিক রাজনৈতিক পরিবেশে।
এমনকি যে কেশপুরের এমএলএ এবারও জিতেছেন, বেশ ডাকসাইটে এমএলএ তৃণমূলের শিউলি সাহা, তিনি যখন বাইট দিচ্ছেন, তিনি তার বডি ল্যাঙ্গুয়েজে একটা অদ্ভুত স্নিগ্ধতা, একটা হাসি, এবং শোনা যাচ্ছে যে কেশপুরে তিনি যে অফিসটা ভাড়া করেছিলেন সে অফিসটাকে ছেড়ে দিতে বলা হচ্ছে। তিনি কেশপুরে ঢুকতে পারছেন না, তিনি কিভাবে কাজ করবেন সেটা এখনকার প্রশাসনের থেকে জানতে চাইছেন। কিন্তু তার মধ্যেও একটা খবর হচ্ছে যে কুণাল বাবুকে বেলেঘাটা, তিনি যে এমএলএ, সেখানকার একটি সরকারি হসপিটালের রোগী কল্যাণের মধ্যে রাখা হয়েছে, কারণ এটাই নিয়ম সম্ভবত যে এমএলএদের রাখতে হয়। শিউলি সাহাকেও সেরকম বোধহয় দেওয়া হচ্ছে। তো এটা তো একটা ঠিক জিনিস হচ্ছে, যেটা আমরা আগের জমানায় হয়তো সেভাবে দেখতে পাইনি। যেটা আমার বলার সেটা হচ্ছে যে অনন্যা ব্যানার্জি, আমরা জানি কলকাতা পুরসভার কাউন্সিলর প্লাস উনি অভিনেত্রী, তিনি আবার আশঙ্কা প্রকাশ করছেন যে এতদিন যেগুলো হয়েছিল যে কাজ পাওয়া নিয়ে অসুবিধা, তৃণমূল পুরোপুরি না করলে বা তাদের কথা না শুনলে এবারে তাদের কাজ পেতে অসুবিধা হবে না। তো এইরকম নানান রকম ব্যাপার স্যাপার চলছে। তার মধ্যে শ্রমিকবাবুকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে জয়নিং, এই যে 4 তারিখ দুপুর 12টার পরে এক রকমের স্বঘোষিত বিজেপি হয়ে গেছে, যাওয়ার সময় সবুজ আবির, আসার সময় গেরুয়া আবির, তো এই যে ব্যাপারগুলো তিনি সমানে বলে যাচ্ছেন যে এত সহজে কিছু হবে না, কিন্তু তিনি কিন্তু একটা টাইম লাইন বেঁধে দিয়েছেন যে আগামী 3 মাস। তার মানে আগামী 3 মাসের পরে কি কিছু হতে পারে? কিংবা কখনো কখনো বলছেন যে না এখন হবে না, তাহলে কি ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে? অর্থাৎ এই যে হিড়িক পড়েছে, এখন তারা যথেষ্ট শক্তিশালী, বিজেপি কর্মকর্তাই বলুন, বিজেপি ওয়ার্কার বলুন, কিন্তু তারপরে যেভাবে ব্যাপারগুলো ঘটবে ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকবো, কিন্তু এখনও তারা কি একটু রেখে কথা বলছেন? আমি আগের দিনও বলেছিলাম, দেখুন ওপরে এমপি অনেক তৃণমূলের, নিচে ওয়ার্ড লেভেলে কাউন্সিলর, পঞ্চায়েত সব তৃণমূলের, অর্থাৎ সেই যে টইটম্বুর তৃণমূল, কোথাও এক ফোঁটা স্পেস নেই অন্য দলের। কিন্তু মাঝখানে বিধানসভায় যে বিপ্লবটা হয়ে গেল, তারপরে যেহেতু এমপি ভোটটা অনেক দেরি আছে, কিন্তু 6 মাসের মধ্যে মিউনিসিপ্যালিটি ভোট আছে, সেখানে কি অবস্থান হবে আমরা কর্পোরেশনে তো দেখতেই পাচ্ছি। এমনকি কালীঘাটের যে মিটিং, সেখানেও সবাই উপস্থিত হচ্ছেন না, বিধানসভাতেও সবাই আসছেন না। এই সব মিলিয়ে একটা অদ্ভুত রকমের ভোটের পরে, পালাবদলের পরে 2026-এ একটা অন্য রকমের সামাজিক রাজনৈতিক পরিবেশ। দেখুন, আজকে একটি পডকাস্টে টালিগঞ্জের পরমব্রত বাবুর, যে পরমব্রত চট্টোপাধ্যায়ের যে স্বীকারোক্তি দেখছিলাম, তাতে কিন্তু অবাক লাগছিল যে তিনি বারবার বলছিলেন যে নেত্রীর সঙ্গে তার যোগাযোগ, সেই সূত্রে তিনি কোনো মতে বেঁচেছিলেন, এবং সেই বিশ্বাস ব্রাদার্সের যিনি মন্ত্রী বিশ্বাস, তিনি কোনো দায় দায়িত্ব নিতেন না, কিন্তু যিনি ওই কি ফেডারেশনের কি হয়ে বসেছিলেন, যে আরেকজন বিশ্বাস ব্রাদার্সের আরেকজন ভাই যিনি টালিগঞ্জের সব কিছু কন্ট্রোল করতেন, তিনি কিভাবে ওনাকে যেভাবে বলেছেন যে আমাকে ভিডিও করে জমা দিতে হয়েছে যে আমি স্বীকার করছি, এই ওই সেই করব না, করেছি করব, বা আইনের আশ্রয় নিয়ে সেখান থেকেও সুবিধা করতে পারেননি, অর্থাৎ জিতেও ওনাদের অনেক রকম জটিলতা। কিন্তু একটা কথা মনে হয় যে এই যে মৌরসি পাটটা, সেইটা প্রত্যেকটা স্তরে, সেটা টালিগঞ্জ হতে পারে, সেটা কলকাতা পুলিশ হতে পারে, সেটা যাত্রার জগৎ হতে পারে, সেটা সব কিছুতে এই যে কন্ট্রোল, সেটা যে অরিজিনালি কোনো কন্ট্রোল ছিল না, সেটা যে গাজোয়ারি ছিল, সেটা যে কিছুটা ব্ল্যাকমেলিং ছিল, সেই টইটম্বুর অবস্থায় এরকম শিক্ষিত সো-কল্ড বুদ্ধিজীবী তারা কিভাবে বশ্যতা স্বীকার করে দাঁতে দাঁত চেপে, তিনি নিজেই বলেছেন পুত্রের মুখের দিকে তাকিয়ে, যদিও তার পুত্র অনেক পরে হয়েছে, সবাই জানেন যে তিনি অনেক বছর ধরে জবের থেকে 2011-তে পালাবদল হয়েছে, তিনি কিন্তু এই সুবিধাবাদী শাসকের সঙ্গে থাকার জন্য যে সুবিধা পাওয়া যায় সেটা তিনি নিজেও স্বীকার করেছেন, এবং তার মধ্যে থেকে নাকি কনস্ট্রাকটিভ সমালোচনা করে গেছেন। তো এই যে উনি খতিয়ানটা এখন মানে উনি বলছেন, সেটা কিন্তু একবারে বিশ্বাস করা না করারটা অন্য ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের সকল বুদ্ধিজীবীরা কতখানি নিজের স্বার্থে
কম্প্রোমাইজ করেন। এতক্ষণে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কম্প্রোমাইজের বিনিময়ে পৃথিবীটা গোল্লায় যাক তাদের কিচ্ছু এসে যায় না। তো সেই রকমই শান্তনু সিনহা বিশ্বাস, আচ্ছা কলকাতা পুলিশের কোনো সিপি আছে বলে মনে হয়? কোনো পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আবার মুখ্যমন্ত্রী, তিনি নিরপেক্ষভাবে ছিলেন বলে মনে হয় এখন যা বেরিয়ে আসছে? অর্থাৎ এই শান্তনু সিনহা বিশ্বাসকে কলকাতা পুলিশের কোনো কর্মী না বলে বা ডিসি না বলে কালীঘাট পুলিশ বলাটা কি কোনো অন্যায়? এবং এখন যে 32 জনের একটা টিম সমানে বেরিয়ে আসছে ইডির মাধ্যমে, যে ইডি পালাবদলের পর অ্যাকশন মোডে বা কয়েকদিন আগেও অ্যাকশন মোডে ছিল, পালাবদলের যখন থেকে ইলেকশন কমিশনের আন্ডারে পড়েছে তখন থেকেই অ্যাকশন মোডে আমরা দেখেছি। কিন্তু সেই যে 32 জনের টিমে একবারও কি মনে হয় যে এই যে একটা জনপ্রিয় 3 বারের সরকার, তারা খুব অর্গানিক্যালি মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল, নাকি কোনো জায়গায় গাজুয়ারি ছিল বলেই এখন যে পালাবদল হয়েছে তখন তৃণমূলের ভেতরেই অনেকে ভাবছেন যে কতদিন এখানে থাকবো, কিভাবে টপকে আমরা একটা শক্তিশালী আর একটা দলে যাব যেখানে গেলে আবার অনেক দিন ভালোভাবে থাকতে পারবো। এবং সেখানেই বোধহয় পরীক্ষা যে নতুন সরকার যে দল নতুন সরকার গঠন করেছে তারা কিভাবে আবার এই যে বেনজল কত তাড়াতাড়ি ঢুকিয়ে ফেলেন কি ফেলেন না, সেটাই কিন্তু আমরা দেখব। আজকে পুলিশের শাস্তি বিধান উনি কি করবেন? আজকে পুলিশের শাস্তি বিধান করতে গেলে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। আজকে যে আইপিএস অফিসারদের উনি এনে বসাচ্ছেন, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি এরা সমস্ত দলদাসে পরিণত হয়েছে। বাট আই স্টিল বিলিভ, আমি এই রাজ্যে 30 বছরের বেশি পুলিশে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম। মোস্ট অফ দেম আর ভেরি গুড, ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড ভেরি অনেস্ট, বারিং এফইউ। এই সেই এফইউ যে কয়েকটা ব্ল্যাকশিপ আছে তাদেরই কিন্তু উনি কবজা করেছেন, তাদেরকে উনি ক্যাপিটালাইজ করছেন, তাদের উনি এক্সপ্লয়েট করছেন, তাদের কেউ কেউ ওনাকে মা বলে রাখছেন। আরে যারা আপনাকে প্রকাশ্যে আপনার ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের যে ছেলেটি কালীঘাটে 10 বছর ওসি ছিল, যে আপনাকে মা বলে ডাকছে, ও কিন্তু কালকে আপনার শাসন চলে গেলে আপনাকে অন্য কিছু বলবে। এদেরকে বিশ্বাস করবেন না, এরা বেসিক্যালি অসৎ, এরা আপনার ক্ষতি করে দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে ভাবার টাইম এসছে, এই হেজিমনিটা বন্ধ করা দরকার। টুডে পুলিশ ইজ এ পার্টি। আজকে আমরা জানি যে একটা ফুটবল খেলা যখন হয় তখন 2 দলে 11 জন করে খেলে, মাঝখানে থাকে লাইন্সম্যান এবং রেফারি থাকে, তারা ইম্পার্শিয়াল, আনবায়াসড। কিন্তু রেফারি যদি আপনার বাঁশি বাজিয়ে একটা দলের দিকে ঢলে পড়ে, লিন করে, তাহলে সে খেলা থাকে না, সেটা ফেয়ার প্লে না, ফাউল হয়ে যায়। আজকে ফাউল হচ্ছে সব জায়গায়। এই ফাউল করার জন্য মমতা ব্যানার্জিকে বলার কেউ নেই। আগে বিধান রায়, জ্যোতিবাবু, বুদ্ধবাবু কারোর সময় কোনো অ্যাডভাইসার ছিল না, এখন ওনার গাদা গাদা অ্যাডভাইসার। এখন আলাপন বন্দ্যোপাধ্যায়, রীনা মিত্র সব প্রচুর টাকা পাচ্ছেন অ্যাডভাইস দিয়ে। তারা কি করছেন? তারা আপনাকে কোন পথে চালিত করছেন? শিক্ষা ব্যবস্থার অন্তর্জল যাত্রা হয়ে গেছে। লাস্ট বাফার ছিল পুলিশ। সেই পুলিশটার এত বড় ক্ষতি করবেন না। পুলিশ যদি আজকে আপনি ক্ষতি করে দেন, কালকে কিন্তু আপনাদের বাঁচানোর কেউ থাকবে না। শিরে হইলে সর্পাঘাত, তাগাবাদী কোথা? আপনার মাথায় যদি আপনার প্রশাসনের সর্পাঘাত হয়ে যায়, আপনি কোথায় তাগা বাঁধবেন? আপনার তাগা বাঁধার জায়গা নেই। এখনো কিন্তু সাধু সাবধান। আমি 2টো লাইন দিয়ে শেষ করব। দেখবেন সমুদ্র বেলাভূমি অতিক্রম করে না, সমুদ্র তার অনুশাসন মেনে চলে। যখন সে বেলাভূমি অতিক্রম করে চলে যায়, দেন ইট ইজ সুনামি। সুনামির দিকে কিন্তু পশ্চিমবঙ্গকে ঠেলে দেবেন না। আর একটা মনে রাখবেন, প্রথম হচ্ছে প্রতিবাদ, তারপর হচ্ছে প্রতিরোধ। এই প্রতিবাদ বা প্রতিরোধ এটা কিন্তু প্রথমে একটা স্ফুলিঙ্গ থাকে, একটা স্পার্ক। ওই স্পার্ক কখন বনফায়ার হয়ে যাবে, কখন দাবানল তৈরি করবে, নোবডি নোজ। আজকে সালিম খানের মুখের দিকে তাকিয়ে দেখুন, যে বৃদ্ধ তার সন্তানকে হারিয়েছেন, তিনি কিন্তু প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন। জানি না ওনার এই শেষ কোথায় যাবে, কোন জায়গাতে পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ আছে। সাধু সাবধান। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোন শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।